প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি লিখলেন মমতা, এবার সেখানে কি উল্লেখ করলেন? বুমেরাং এসআইআর, উত্তরপ্রদেশে বিজেপি থরহরিকম্প, ভোটে মহাবিপদের আঁচ পেতেই অতি তৎপরতা পদ্ম শিবিরে। 26-এর আগে হাওয়া বদল বাঁকুড়ায়, অভিষেকের সভায় দলবদল দুই বিজেপি নেতার। মন্ত্রী বিপ্লবকে হারানোই লক্ষ্য, তৃণমূল থেকে 3বার বহিষ্কৃত নেতাকে ঘরে ফেরাল কংগ্রেস। কোচবিহারে সব আসন জিতবে বিজেপি, হারানো জমি পুনরুদ্ধারে কর্মীদের চাঙ্গা করছেন দিলীপ। আইপ্যাক মামলায় একতরফা শুনানি নয়, ইডিকে টেক্কা দিতে আগেভাগে সুপ্রিম কোর্টে রাজ্য। বিপন্ন গণতন্ত্র, ভোটের আগেই কেন ঘুম ভাঙে ইডি সিবিআইয়ের? আহত বিবেকের আর্তনাদ, ফের হিন্দু খুন পাকিস্তানে, ভয় ভুলে পথে কোণঠাসা সংখ্যালঘুরা। অভিষেকের এক ফোনেই পদত্যাগ, কোচবিহারে কি বড় কোনো রদবদল? রুশ তেল নিয়ে আমেরিকার হুমকি, 500% শুল্কের প্রসঙ্গ উঠতেই কড়া বার্তা ভারতের। প্রমাণ ছাড়া অভিযোগ মানব না, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা শুভেন্দুর, দেওয়া হলো 72 ঘণ্টা। বাংলার মসনদে কার পাল্লা ভারী, জনমত সমীক্ষায় উঠে এলো চমকপ্রদ তথ্য। ওড়িশায় মর্মান্তিক দুর্ঘটনা, মুখ থুবড়ে মাটিতে পড়ল চ্যাটার্ড বিমান। সেকুলারিজমের ঠিকাদারদের মুখে ফেভিকল, বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে প্রয়াগরাজে তোপ যোগীর। 2 মাসেই খুলবে পাথর খাদান, মমতার সঙ্গে কথা বলে বাঁকুড়ায় কর্মসংস্থান নিয়ে বড় প্রতিশ্রুতি অভিষেকের। মমতার অভিযোগের পরেই প্রতীকের বাড়িতে পুলিশ, নথি চুরিতে অভিযুক্ত ইডি কর্তাদের চিহ্নিতকরণের কাজ শুরু। চীন রাশিয়ার হাত থেকে বাঁচতেই গ্রিনল্যান্ডকে দখল করব, ফের হুঁশিয়ারি ট্রাম্পের। জোটবার্তা দিয়ে ফুরফুরায় গিয়েও হতাশ হুমায়ুন, দেখা করলেন না নৌশাদ। প্রবল আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা, তবুও বিজেপির ইশারায় আবাসনে বুথ কমিশনের। এবার সুপ্রিম কোর্টে ইডির মুখোমুখি টিএমসি, ক্যাভিয়েট দাখিল করল রাজ্য। দিল্লি ঢাকা দূরত্বের মধ্যেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ভারতের রাষ্ট্রদূতের। 2 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে, বাঁকুড়ার সভায় লক্ষ্যমাত্রা বাঁধলেন অভিষেক। নির্বাচন কমিশনে প্রতিবাদ জানাতে দিল্লি যাবেন মমতা, কবে যাচ্ছেন রাজধানী সফরে? মাদুরোর মতোই জল্লাদ, নেতানিয়াহুকে অপহরণ করুন ট্রাম্প, দাবি পাক রক্ষামন্ত্রীর। আইপ্যাক কাণ্ডে পুলিশের মাস্টার স্ট্রোক, প্রতীকের বাড়ি থেকে উদ্ধার সিসিটিভি ফুটেজ, চাপে ইডি। 7 লাখ বা 12 লাখ নয়, এবারের বাজেটে আরও আয়কর ছাড় দেবে সরকার। বাংলাদেশকে চোখে চোখে রাখতে হলদিয়ায় নয়া রণসজ্জা, বড় পদক্ষেপ নৌবাহিনীর। মুখ খুললেই দেশ জুড়ে হইচই, ইডি অভিযানের জবাবে মমতার কাছে থাকা কোন গোপন পেনড্রাইভের আতঙ্ক? মমতা জেল হবেই, আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে ইডি যেতেই বিস্ফোরক রাহুল সিনহা। মার্চের আগেই 25,000 চাকরি, বাঁকুড়ায় বড় ধামাকা অভিষেকের। কাঁপুনি ধরাবে হাড় কাঁপানো ঠান্ডা, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট। মোদির মাস্টার স্ট্রোক, নীতিশ কুমারকে নিয়ে নূতন দাবিতে তোলপাড় রাজনীতি। বিস্ফোরক গিরিরাজ, অভিষেক ফেঁসে যেতেন বলে কি ফাইল চুরি, মমতাকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর। ইডির তল্লাশিতে ফাইল ছিনিয়ে আনলেন মমতা, পাল্টা বড় কথা বলে দিলেন দিলীপ। পাকিস্তানি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে হুঁশিয়ারি দিল্লির। আইপ্যাক অফিসে মমতা ঝটিকা সফর, বিস্ফোরক ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। কয়লাকাণ্ডে সরাসরি অমিত শাহকে নিশানা মমতার, বিস্ফোরক তথ্যে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিহাসে প্রথম কেন্দ্রীয় সংস্থা ইডির বিরুদ্ধে চুরির মামলা ঠুকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাম মন্দিরে নামাজ পড়ার চেষ্টা, পুলিশের হেফাজতে কাশ্মীরি যুবক। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোচবিহারে সব আসন জিতবে বিজেপি। কোচবিহারে দাবি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, কোচবিহারের মানুষ এবার পুরোটা বদলে দেবে, সব কয়টা আসনে জিতবে বিজেপি। লোকসভা নির্বাচনে কোচবিহারে হারের মুখ দেখেছে বিজেপি। তৃণমূলের কাছে হেরে গিয়েছেন নিশীথ প্রামাণিক। বিধানসভায় সেই জমি উদ্ধার করাই বিজেপির লক্ষ্য। অমিত শাহের কলকাতা সফরের পর সক্রিয় হয়ে ওঠা দিলীপ কার্যত সেই কথাই বললেন। চায়ের দোকানে বসে তিনি মন্তব্য করলেন, কোচবিহারের সংগ্রামের মধ্য দিয়ে বিজেপির উত্থান হয়েছে। তারপরও এখানকার মানুষ আমাদের এমএলএ এমপি দিয়েছে, পঞ্চায়েতেও জিতেছি। কোচবিহারের মানুষ গতবার কিছুটা করেছিলেন, এবারে পুরোটা পাল্টে দেবেন। সমস্ত এমএলএ সিট আমরাই জিতব। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আমি পথেই ছিলাম, পথেই আছি। কোচবিহারের কর্মীরা লড়াই করছে, আমি পাশে আছি, আজ দেখা করতে এলাম। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সভা করছেন তিনি। শুক্রবার সভার পর শনিবার চা পে চর্চায় অংশগ্রহণ করেন তিনি। কর্মীদের সঙ্গে আলোচনা করেন, তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি দাবি করেন, কোচবিহারের মানুষ এবার বিজেপির হাত আরও শক্ত করবে। জেলায় সব কয়টি আসনে বিজেপি জিতবে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সরকারি আধিকারিকদের যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দিলীপ বলেন, পশ্চিমবাংলায় কোনো কিছুই সুরক্ষিত নেই। মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে আনলেন, তৃণমূল নেত্রী হিসাবে গিয়েছিলেন, কিন্তু সরকারি আধিকারিকরা গিয়েছিলেন কেন? আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকালই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর। তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। গতকাল সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি ঠেকাতেই রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। 2020 সালে দিল্লির কয়লা পাচার মামলা তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতে বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। ঘটনার পরে বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা চুরি করেছে বলে অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনা জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল। পাল্টা তদন্তে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের হয়। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুটি মামলা শুনানির জন্য ওঠে, কিন্তু তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায়। আগামী 14 জানুয়ারি এই মামলা শুনানি হবে বলে জানায় হাইকোর্ট। এরপরেই প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনকি পৃথক বেঞ্চ তৈরি করারও আবেদন জানানো হয়, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ। স্পষ্ট জানানো হয়, আগামী 14 জানুয়ারি ইডি মামলার শুনানি হবে। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা হবে বলে শোনা যাচ্ছে। সোমবারই এই সংক্রান্ত মামলা ফাইল করা হতে পারে বলেও খবর, কিন্তু একতরফাভাবে যাতে শুনানি না হয় সেজন্য আগেভাগেই রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলির নজর থাকে জঙ্গলমহলে। সেখানে তৃণমূল বিজেপির বরাবর কড়া টক্কর। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় ঘাসফুলের দাপটের মাঝেও গেরুয়া ঝড় ভালোই। গত লোকসভা বিধানসভা ভোটে জঙ্গলমহলের এসব জেলায় বিজেপি আসন প্রাপ্তিতে তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়ে ছিল। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সেখানকার হাওয়া ঘুরছে। শনিবার বাঁকুড়ার সালতোরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে যোগ দিলেন সেখানকার দুই বিজেপি নেতা। তাদের সঙ্গে নিয়ে আসন্ন বিধানসভা ভোটে বাঁকুড়াকে 12-0 করার ডাক দিলেন অভিষেক। এই মুহূর্তে বাঁকুড়ার 12টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টি তৃণমূলের, বাকি 7টি বিজেপির দখলে। 26-এর বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার সালতোরায় তার জনসভা ছিল। সেখানেই দেখা গেল অভিষেকের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ব্লক সভাপতি কালীপদ রায়। তুলে নিলেন দলীয় পতাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর শাসক শিবিরে তার প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একই সঙ্গে এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে দলে যোগ দিতে দেখা যায় বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়ালকে। সরাসরি তাঁদের নিয়ে না বললেও জনসভায় অভিষেকের বক্তব্য, কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না।
না। বাঁকুড়ায় এবার পদ্মবন সাফ করে ফের ঘাসফুলের জোয়ার আনার লক্ষ্যে জোরদার লড়াইয়ের কথা বললেন অভিষেক। তার কথাই 2021 সালে বিধানসভা ভোটে বাঁকুড়ার 12টি আসনের মধ্যে 4টিতে আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন, বাকি 8টিতে জিতেছিল বিজেপির প্রতিনিধিরা। 2024 সালের লোকসভায় 4 থেকে বেড়ে আমাদের 6 হয়েছে। এখন তৃণমূল 6 বিজেপি 6, বাঁকুড়াকেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে জোড়া যোগদান ঘিরে শালতোরা সহ গোটা বাঁকুড়া জেলায় রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট। যদিও দলবদল নিয়ে প্রকাশ্যে এখনও মুখ খোলেননি কেউ, তবে জনসভা শেষ হতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। এই যোগদান যে আগামী দিনে জেলা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে তা বলছেন অনেকেই। দুপক্ষে তরজাইবার সরাসরি হাঁটল আইনি লড়াই পথে। কয়লা পাচার মামলা তদন্ত ঘিরে করা মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল তার আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করলেন বিরোধী দলনেতা। আইনি নোটিশে জানানো হয়েছে, গত 8 ও 9 জানুয়ারি মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর। নোটিশে অভিযোগ, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন, অথচ সেই অভিযোগের সমর্থনে কোনো তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আনা হয়নি। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী দাবি করেছেন তার কাছে নাকি এই অভিযোগের প্রমাণ রয়েছে। সেই প্রেক্ষিতেই নোটিশে 72 ঘন্টার মধ্যে সমস্ত নথি, তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজিদারি দু ধরনের মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে। নোটিশে আরও উল্লেখ, মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধু মানহানিকরই নয়, ব্যক্তিগত কটাক্ষ ও অশালীন ইঙ্গিতেও ভরা। শুভেন্দু অধিকারীকে দত্তক সন্তান বলার মতো মন্তব্যকে রুচিহীন ও সাংবিধানিক পদে থাকা ব্যক্তির জন্য অনুচিত। এতে একজন জনপ্রতিনিধি হিসেবে শুভেন্দুর সামাজিক মর্যাদা ও তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এই ধরনের মন্তব্য আসলে মুখ্যমন্ত্রী, তার পরিবার এবং শাসক দলের বিরুদ্ধে চলা গুরুতর অভিযোগ ও তদন্ত থেকে জনদৃষ্টির দৃষ্টি ঘোরানোর কৌশল। পরিকল্পিতভাবেই জনমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে ওই নোটিশে। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী তার আইনজীবী সূর্যনীল দাস এই নোটিশ পাঠিয়েছেন। সেখানে স্পষ্ট, নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হলে আইনের পথে হাঁটতে পিছপা হবেন না তিনি। রাজ্য রাজনীতিতে এই আইনি সংঘাত নতুন করে উত্তাপ বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। গতকাল বাঁকুড়া শালতোরার সভায় গিয়ে এমনই আশ্বাস দিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে শালতোরায় সবকটি পাথর খাদান এবং ক্রেসারের কাজ চালু হয়ে যাবে। বাঁকুড়ার শালতোরায় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 2 মাসের মধ্যে শালতোরায় সবকটি পাথর খাদান এবং ক্রেসারের কাজ শুরু হয়ে যাবে। সেটা হলেই 15,000 লোকের কর্মসংস্থান হবে। সভায় আসার আগে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানান ডায়মন্ড হারবারের সাংসদ। এরপরই মুখ্যমন্ত্রী দপ্তর থেকে এই বিষয়ে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 26-এর বিধানসভা ভোটের আগে আবার জিতবে বাংলা কর্মসূচির আওতায় জেলায় জেলায় রণসংকল্প সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বাঁকুড়ার শালতোরায় তাঁর জনসভা ছিল। সেই সভা থেকেই একদিকে বিজেপিকে আক্রমণ শানান, অন্যদিকে বাঁকুড়ার অন্যান্য জায়গা ছেড়ে তার শালতোরার সভা কেন সে বিষয়ে ব্যাখ্যা দেন অভিষেক। তিনি বলেন, শালতোরায় কেন এসেছি জানেন? পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ারের কর্মসূচির আগে আপনাদের কথা দিয়ে গিয়েছিলাম। সেই কর্মসূচি শেষের পর কিছু জায়গায় আইন মেনে মাইনের কাজ, ক্রেশারের কাজ আইনি প্রক্রিয়া মেনে চালু হয়েছিল, কিন্তু অনেক বাধ্যবাধকতা, আদালতের নির্দেশের জন্য পুরো দমে সেই কাজ শুরু করা যায়নি। এখনো পর্যন্ত প্রায় 4-4.5 হাজার কর্মী এই কাজে যুক্ত রয়েছেন। পুরো দমে সব ক্রেশার কাজ শুরু করে দেয়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। তৃণমূল সাংসদ বলেন, সরকারি যে 133 হেক্টর জমি রয়েছে সেখানে প্রায় 18টি মাইন রয়েছে। আইনি প্রক্রিয়া মেনে কাজ শুরু হলে কমপক্ষে 25,000 লোক বাড়তি কর্মসংস্থানের সুযোগ পাবেন। এ বিষয়ে গত 2 মাস ধরে কাজ করছেন বলেও এদিন মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার আজ শনিবার সকালে কথা হয়েছে বলে জানান। অভিষেক বলেন, গত 2 মাস ধরে এই উপর কাজ করেছি।
আজ সকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এরপরেই মুখ্যমন্ত্রী দপ্তর থেকে সংশ্লিষ্ট বিভাগ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া রিভিউ করে আগামী 31শে মার্চের আগে সব কাজ চালু করে 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপিকেও আক্রমণ শানান এদিন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, একটা মাইনের সরকারি অনুমতি পাওয়ার ক্ষেত্রে একাধিক অনুমতির প্রয়োজন হয়। ডাইরেক্টর জেনারেল অফ মাইনিং সেফটি এনওসি পেতে গেলে মাসের পর মাস লেগে যায়। আইনি প্রক্রিয়া মেনে যদি খাদান চালুও করতে হয় 30 থেকে 32 লক্ষ জমা দিতে হয়। তারপরে অনৈতিকভাবে ডিজি মাইনকে লক্ষ লক্ষ টাকা ঘুষ হয়। এরপরেই বিজেপিকে তোপ দেগে অভিষেক বলেন, শালতোরার বিধায়ক বিজেপি 2024 সাল পর্যন্ত সাংসদ ছিল বিজেপির। মানুষকে নিজেদের অধিকারের স্বার্থে লড়তে কেন্দ্রীয় সংস্থাকে ঘুষ দিতে হয়। গ্রিনল্যান্ড দখলের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা ভাবছেন গ্রিনল্যান্ডকে রক্ষা করতেই। কেননা আমেরিকা দখল না করলে রাশিয়া ও চীন সেই ভূখণ্ড দখল করে নেবে, এমনটাই মনে করছেন ট্রাম্প নিজে। এদিন এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি। বিবিসি সূত্রে জানা যাচ্ছে, তিনি এ বিষয়ে জানিয়েছেন, দেশগুলির মালিকানা থাকতেই হবে। আপনি মালিকানা রক্ষা করবেন, ইজারা রক্ষা করবেন না, এবং আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে। কাজটা কঠিন হোক বা সহজ, তারা করবেই বলে জানিয়েছেন বদ্ধপরিকর ট্রাম্প। সেই সঙ্গেই তিনি বলেন, রাশিয়া ও চীনের নৌবহর গ্রিনল্যান্ড ঘিরে রেখেছে, যদিও এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ তিনি পেশ করেননি। ট্রাম্পের কথায়, আমি চীনের মানুষদের ভালোবাসি, রাশিয়ার নাগরিকদেরও ভালোবাসি, কিন্তু আমি তাদের প্রতিবেশী হিসেবে গ্রিনল্যান্ড দেখতে চাই না, এটা হতে দেব না। আর হ্যাঁ, ন্যাটোকেও এটা বুঝতে হবে। বলে রাখা ভালো, ন্যাটোর সদস্য দেশগুলির মধ্যে কানাডা এবং মুখ্য ইউরোপীয় দেশগুলির তরফে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ট্রাম্প এদিন কার্যতই তাই ন্যাটোকেও হুঁশিয়ারি দিয়ে রাখলেন। এরই পাশাপাশি ট্রাম্প এদিন পরিষ্কার করে দিয়েছেন, কোনো ধরনের ইজারা এক্ষেত্রে কাম্য নয়, তা সে 9 বছরের হোক বা 100 বছরের। ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। আসলে ডেনমার্কের সঙ্গে যে চুক্তি রয়েছে আমেরিকার, সেই চুক্তি অনুযায়ী যত খুশি সেনা সেখানে মোতায়েন করতে পারে হোয়াইট হাউস। কাজেই তার চীন ও রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা আসলে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে চাওয়া, সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহলের একাংশ। এদিকে গ্রিনল্যান্ডের অভিভাবক ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গ্রিনল্যান্ড বিক্রি করতে চায় না। এদিকে হোয়াইট হাউসের একটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যমে দাবি করেছে, গ্রিনল্যান্ডের এখন সব মিলিয়ে 57,000 মানুষের বাস। তাদের প্রত্যেককে $10,000 থেকে $1,00,000 করে দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করছেন মার্কিন আধিকারিকেরা। তাদের বক্তব্য, যদি গ্রিনল্যান্ডের প্রত্যেক নাগরিককে $1,00,000 করেও দেওয়া যায়, সেক্ষেত্রে সব মিলিয়ে আমেরিকার খরচ হতে পারে $600 কোটি। গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য এই অঙ্ক খরচ করা সম্ভব বলে মনে করছেন মার্কিন আধিকারিকেরা। শেষ পর্যন্ত বিজেপির সুরে সুর মেলালো নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি উড়িয়ে নির্বাচন কমিশন জানালো, 300-র বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র হবে। কয়েকদিন আগে বিজেপির রাহুল সিনহা, শিশির বাজোরিয়ারা বহুতল আবাসনে বুথের আবেদন জানিয়েছিল। তৃণমূলের বক্তব্য, কমিশন যে বিজেপির বি টিম তা আবারও স্পষ্ট হয়ে গেল। এখন সিইও দপ্তরটা বিজেপির পার্টি অফিস নিয়ে এলেই চই হয়ে যায়। গতকাল কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ রাজ্যে 7টি জেলায় মোট 69টি বহুতল আবাসন বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হবে। শহর থেকে জেলা বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে কিনা তা নিয়ে টানাপোড়েন চলছিলই। নির্বাচন কমিশনের বক্তব্য, বহুতল আবাসনে বসবাসকারী ভোটারদের ভোটদানের সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত। 300 জনের বেশি ভোটার হলেই তাদের আর বাইরের বুথে ভোট দিতে যেতে হবে না। আপাতত 69টা বহুতল চিহ্নিত হলেও 2-1টি বাড়তে পারে। তারপর সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হবে। এর ফলে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছে কমিশন। সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে। আবাসনে পোলিং বুথ করার সিদ্ধান্তের প্রতিবাদ করে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আপত্তি উড়িয়ে আবাসনে বুথের সিদ্ধান্ত নিল কমিশন।
এদিকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে দেব ও মোহাম্মদ সামিকে। জানা গিয়েছে আগামী 14 জানুয়ারি অভিনেতা দেব এবং 20 জানুয়ারি মোহাম্মদ সামি আসবেন এসআইআর শুনানিতে কাটজুনগড় স্বর্ণময়ী স্কুলে। অন্যদিকে ফের বিএলওদের নতুন কাজের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার তাদের মোবাইল অ্যাপে নতুন দুটি সংযোজন করা হয়েছে। একটি কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো, দ্বিতীয়টি ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং। প্রথম অ্যাপটিতে যেসব ভোটারের ছবি 2002 সালের নথিতে অস্পষ্ট সেগুলো ঠিক করতে হবে। তালিকায় সাদা কালো ছবি যদি অস্পষ্ট থাকে তবে নতুন রঙিন ছবি দিতে হবে। দ্বিতীয়টি এদিন খোলেনি। এদিকে এসআইআরের শুনানি থেকে বাড়ি ফিরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন উত্তর 24 পরগনার গোপালনগরের এক ব্যক্তি। মর্মান্তিক বিমান দুর্ঘটনা ওড়িশায়। গতকাল দুপুরে জরুরি অবতরণের সময় রাউরকেল্লার আছড়ে পড়ল একটি চ্যাটার্ড বিমান। দুর্ঘটনায় 2 জন পাইলট সহ মোট 6 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে তারা আহত হলেও প্রাণহানির কোনো খবর নেই। তবে মুখ থুবড়ে পড়ার জেরে বিমানের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিজিসিএর তরফে জানানো হয়েছে, গতকাল দুপুর 12:27 নাগাদ ভুবনেশ্বর থেকে রওনা হয়েছিল বিমানটি। পাইলট সহ মোট 6 জন সওয়ারি ছিলেন বিমানে। তবে রাউরকেল্লার নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর 4 নটিক্যাল মাইল আগে জলদা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে বিমানটি। প্রাথমিকভাবে অনুমান বিমানটিতে কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। অবতরণের সময় মুখ থুবড়ে পড়ে সেটি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। যাত্রীদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ জানতে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। বিমানটিকে খুঁটিয়ে পরীক্ষা করার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র। অনুমান করা হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবের জেরে সেটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল, যার জেরেই এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বিমানটিতে ছিলেন 2 জন পাইলট, ক্যাপ্টেন নবীন কাদাঙ্গা সহ ক্যাপ্টেন তরুণ শ্রীবাস্তব। এছাড়াও 4 যাত্রী হলেন সুশান্ত কুমার ভিওয়াল, অনিতা সাউ, সুনীল আগরওয়াল, সবিতা আগরওয়াল। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন, যদিও কারোর আঘাতই গুরুতর নয়। বাংলাদেশের পরিস্থিতি এবং দেশের তথাকথিত ধর্মনিরপেক্ষ শিবিরের নীরবতা নিয়ে চড়াসুরে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গতকাল প্রয়াগরাজের মাঘ মেলায় জগৎগুরু রামানন্দাচার্যের 726তম জন্মোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে যারা চুপ করে আছেন তাদের মুখে ফেভিকল এবং টেপ লেগেছে। এদিন গোরক্ষ পীঠাধীশ মহন্ত যোগী আদিত্যনাথ সরাসরি তোপ দাগেন বিরোধীদের দিকে। তার কথাই, যারা নিজেদের সেকুলারিজমের ঠিকাদার মনে করেন বাংলাদেশে হিন্দু নিধন হয়ে তাদের কোনো মোমবাতি মিছিল দেখা যায় না। তাদের আসলে হিন্দু সমাজকে ভাঙার এবং সনাতন ধর্মকে দুর্বল করার মতো যথেচ্ছ শক্তি রয়েছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার সাহস নেই। যোগীর হুঁশিয়ারি বিভাজন এবং তুষ্টিকরণের এই রাজনীতি বিনাশের কারণ হতে পারে। বাংলাদেশ আজ যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তা ভারতের জন্য একটি চরম সতর্কবার্তা। মাঘ মেলার পবিত্র ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিভেদকামীদের থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, জাতপাত বা ধর্মের ভিত্তিতে বিভাজন আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে। যখন এরা ক্ষমতায় থাকেন তখন পরিবারের বাইরে কিছু ভাবতে পারেন না। ডবল ইঞ্জিন সরকারের সাফল্যের কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির হাত ধরে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের মাধ্যমে সনাতন ধর্মের জয়গান বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে যোগী বলেন, 726 বছর আগে জগৎগুরু রামানন্দাচার্য এভাবেই সমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। কবির দাস থেকে শুরু করে রবি দাসের মতো সন্তদের একসূত্রে গেঁথেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী সন্তদের উদ্দেশ্যে আহ্বান জানান, দারাগঞ্জে রামানন্দাচার্যের জন্মস্থানে একটি স্মারক মন্দির গড়ে তোলার জন্য রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বতন্ত্র দেব সিং, নন্দগোপাল গুপ্ত নন্দী এবং বহু সাধু সন্ত। ভাষণের শেষে যোগী স্পষ্ট করে বলেন, হিন্দু সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তবেই তারা সুরক্ষিত থাকবে, অন্যথায় বাংলাদেশের উদাহরণ চোখের সামনেই রয়েছে। এবার সশরীরে নয়াদিল্লি যেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এসআইআর পর্বে বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাংলায় বেছে বেছে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। লজিক্যাল ডিসক্রিমিনেন্সির অছিলায় বহু নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি বিজেপির আইটি সেলের সফটওয়্যার ব্যবহার করে নাম বাদ দেওয়া হচ্ছে বাংলার নাগরিকদের বলে অভিযোগ। এবার এই আবহেই নয়াদিল্লি যাওয়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা মোড়ে প্রতিবাদ সভা থেকেই সেই ডাক দেন তৃণমূল
সুপ্রিমো। এদিকে কদিন আগে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদদের প্রতিনিধি দল। সেখানে দুপক্ষের মধ্যে তুমুল বচসা হয় এবং নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এসে সুর চড়ান অভিষেক। এই ঘটনার পর বাংলায় ফিরে এসে বারুইপুরে আবার জিতবে বাংলা কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভ্যানিশ কুমার তৈরি থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন। এবার অভিষেকের ঘোষণায় শিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুটি ঘটনা ঘটে যায় দেশে। এক, আইপ্যাকের অফিসে হানা দেয় ইডি। দুই, তৃণমূল কংগ্রেস সাংসদরা যে বিক্ষোভ অবস্থান করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের বাইরে, সেখানে দিল্লি পুলিশ এসে টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভেনে তোলে। এই দুটি ঘটনা নিয়ে রণংদেহী মেজাজে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রীকে। তাই এবার তৃণমূল নেত্রী স্বয়ং নয়াদিল্লির নির্বাচন কমিশনে যাবেন বলে জানিয়ে দিয়েছেন। বিজেপিকে জেতাতে এসআইআরের নামে বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে নির্বাচন কমিশন। শুনানিতে ডেকে সমস্ত নথি নেওয়ার পরও তাদের খুঁজে পাওয়া যায়নি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। গতকাল হাজরার সভা থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, দিল্লি কবে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী? এবার কেন্দ্র ও নির্বাচন কমিশনের এই আঁতাতের জেরেই সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদে শীঘ্রই দিল্লি যাওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, কল্যাণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো নির্বাচন কমিশনের অফিস। চলো লড়াই হবে। কলকাতা থেকে দিল্লি, শীঘ্রই আমি দিল্লিতে গিয়ে এসবের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। যারা সাহসী তাদেরকে সঙ্গে নিয়ে যাব, তাই যাওয়ার জন্য তৈরি হন। সূত্রের খবর, জানুয়ারি মাসের শেষ দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুতে নয়াদিল্লি যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন বাঁকুড়ার সালতোরায় নেতাজি সেন্টেনারি কলেজের মাঠে। সেখানে তার উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই স্থানীয় নেতা। তাদের মধ্যে একজন প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট, অন্যজন বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলর। আর এখান থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন অভিষেক। আর বাঁকুড়া থেকে বিজেপিকে শূন্য করার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এদিকে বিজেপি কেন্দ্রে সরকার থাকলেও কোনো কাজ করেনি বলে অভিযোগ তোলেন অভিযোগ। বিজেপি নেতারা বাংলার টাকা আটকে রাখা সুপারিশ করেন বলে অভিযোগ তার। অভিষেক বলেন, সালতোরার বিধায়ক বিজেপির, 2024 সাল পর্যন্ত সাংসদ ছিল বিজেপির। আমি জিজ্ঞেস করি, বিধায়ক সাংসদদের লজ্জা লাগে না? কেন্দ্রীয় সরকারের সংস্থাকে ঘুষ দিয়ে মানুষের নিজেদের অধিকারের স্বার্থে লড়তে হয়, তখন এদের বড় বড় ভাষণ কোথায় থাকে? বিষ্ণুপুরকে 6 মারতে হবে, বাঁকুড়াকেও 6 মারতে হবে। দুটো 6 মেরে তৃণমূলের পক্ষে 12-0 করতে হবে। তৃণমূল জিতলে অধিকার পাবেন, বিজেপি জিতলে অধিকার থেকে বঞ্চিত হবেন। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। অন্যদিকে এই জেলায় বিজেপিকে হারিয়ে 12-0 করার ডাক দেন সাংসদ অভিষেক। একই সঙ্গে উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অভিষেকের বক্তব্য, এই বাংলাকে সবুজময় করে তোলার সিদ্ধান্ত নিয়ে এসেছেন মানুষজন। আজও বিষ্ণুপুর থেকে একজন সাংসদ রয়েছে বিজেপির, কিন্তু কোনো কাজ করেনি এত বছর কেন্দ্রের ক্ষমতায় থেকে। বিজেপির নেতাকর্মীদের অনুরোধ করব, আমার চ্যালেঞ্জ রইল, 12 বছর ক্ষমতায় থেকে বাঁকুড়ার জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রিপোর্ট কার্ড দেখিয়ে ভোকাট্টা করে মাঠের বাইরে পাঠিয়ে দেব। আজ বাঁকুড়া শান্ত, 15 বছর আগে কেমন পরিস্থিতি ছিল বাঁকুড়ার? আমাদের সরকার জল, স্বাস্থ্য, রাস্তা এবং মাওবাদী সমস্যা মিটিয়ে শান্ত করেছে। এছাড়া তৃণমূলের রণসংকল্প সভায় বাঁকুড়া জেলায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার এখান থেকেই বড় ঘোষণা করেন তিনি। অভিষেকের কথায় এখানে 18টি মাইন রয়েছে। এই 18টি মাইন শুরু হলে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে। আমি গত 2 মাস ধরে এর উপর কাজ করেছি। আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে 31শে মার্চের আগে সব কাজ চালু করে 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। 12-0 করতে হবে এবার।